পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাসসুম, পর্ব সংখ্যা ৩৮। গত ২ দিনের মন খারাপ, অস্বস্তি আর অদ্ভুত এক ব্যস্ততার ভেতর দিয়ে সময়টা কেটে গেছে। সব কিছু যেন স্বাভাবিক ছন্দে চললেও ভেতরে ভেতরে একটা চাপা টানাপোড়েন কাজ করছিল সবার মাঝেই। কিন্তু সেই অস্থিরতার সবচেয়ে গভীর ছাপ পড়েছিল আহিলের মনে। সে নিজেই বুঝতে পারছিল, বাইরে যতটা স্বাভাবিক থাকার চেষ্টা করছে, ভেতরে ততটাই এলোমেলো হয়ে যাচ্ছে। আজ তাদের কক্সবাজার যাওয়ার দিন। দুপুর ১২টায় রওনা হওয়ার কথা। সকাল থেকেই বাড়ির ভেতরে এক ধরনের উৎসব মুখর ব্যস্ততা। কেউ কিছু গোছাচ্ছে, কেউ শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। ফরিদা বেগম নিজ হাতে রিমেশার ব্যাগ গুছিয়ে দিচ্ছেন। কি যেন একটা মায়া মিশে আছে তার প্রতিটি কাজে। এক সপ্তাহের জন্য দরকারি সব জিনিস খুব যত্ন করে ব্যাগে ভরছেন। ড্রেস, প্রসাধনী, ওষুধ, এমনকি ছোটোখাটো জিনিসও বাদ যাচ্ছে না। যেন মেয়েকে অনেক দূরে পাঠাচ্ছেন। আর কিছুই যেন কম না হয়। রিবিশা চুপচাপ বসে সব দেখছে। তার চোখে মুখে স্পষ্ট অস্বস্তি। এই যাত্রা তার নিজের ইচ্ছায় নয়, বরং সবাই মিলে তাকে যেন ঠেলে পাঠাচ্ছে। গত ২ দিন ধরে সে আহিলকে দেখছে। কতটা ভেঙে পড়া, অস্থির, অপরাধবোধে জর্জরিত। সে বারবার বলেছিল, এখন না যাই, পরে যাই। কিন্তু তার সেই কথাগুলো কেউ গুরুত্ব দেয়নি। ঠিক তখনই প্রায় ১১টার দিকে আহিল অফিস থেকে ফিরে আসে। তার চেহারায় ক্লান্তি আর অনিচ্ছা স্পষ্ট। দ্রুত তৈরি হওয়ার চেষ্টা করছে, কিন্তু তার ভেতরে যেন একটা যুদ্ধ চলছে। আমি কি সত্যিই ঠিক কাজ করছি? নিজেকেই প্রশ্ন করে সে। আহিয়ার কথা মনে পড়তেই বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। ওই মেয়েটার ভাঙা চোখ, অসহায় চাহনি, সব কিছু যেন বারবার সামনে ভেসে উঠছে। তার মনে হয় তার প্রতিটা সিদ্ধান্ত ভুল ছিল। ও ভেঙে পড়ে আছে, আর আমি যাচ্ছি হানিমুনে। নিজের কাছে নিজেকে ভীষণ অপরাধী মনে হয়। মনে মনে ঠিক করে এক রাত থাকবো, তারপরেই ফিরে আসবো। তবুও অস্বস্তি কিছুতেই কাটে না। হঠাৎ ফোন বেজে ওঠে। ইয়াসিন, দ্রুত বের হ, দেরি হয়ে যাচ্ছে। আহিল নিজেকে জোর করে স্বাভাবিক করে ফেলে। এদিকে রিমিশা আজ খুবই সাধারণ সাজে, তবু অসাধারণ লাগছে তাকে। হালকা মেকআপ, সিম্পল কুর্তি প্যান্ট, সঙ্গে মিশিয়ে হিজাব, তার মধ্যে এক ধরনের কোমল নীরব সৌন্দর্য ফুটে উঠেছে। সে সবার কাছ থেকে বিদায় নেয়। আহিলও সবার কাছ থেকে বিদায় নেয়, কিন্তু তার ভেতরের অভিমান দ্বন্দ্ব কেউ বুঝতে পারে না। বাইকে ওঠার আগে এক মুহূর্ত আহিল আর রিমিশার চোখে চোখ পড়ে। দুজনেই কিছু বলতে চায়, কিন্তু কেউ কিছু বলে না। নীরবতা তাদের মধ্যে এক অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর বাইকে উঠে বসে শেষবারের মতো বাড়ির দিকে তাকায়। সবাই বাইরে দাঁড়িয়ে আছে। বিদায় জানাচ্ছে রিমিশা। কিছুক্ষণের মধ্যেই বাইকটা হাওয়ার বেগে ছুটে যায়। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো ছোট হতে হতে একসময় অদৃশ্য হয়ে যায়। কিছু দূর গিয়ে ইয়াসিনদের সঙ্গে দেখা হয়। দুটি বাইক পাশাপাশি এগিয়ে চলে দীর্ঘ পথের উদ্দেশ্যে। অন্যদিকে তুষার আজও দাঁড়িয়ে আছে রাইসার ভার্সিটির সামনে, তবে আজ একটু দূরে। নিজেকে আড়াল করে রেখেছে যেন। প্রখর রোদ, মাথার উপর আগুন ঝরছে, ঘাম ঝরছে অবিরাম, তবুও সে নড়ছে না। একজন পথচারী অবাক হয়ে জিজ্ঞেস করে, ভাই, এই রোদে দাঁড়িয়ে আছেন কেন? তুষার হালকা হেসে বলে, মাথা ঘুরে গেছে, একটু কমানোর চেষ্টা করছি। লোকটা কিছু না বুঝেই চলে যায়। অনেকক্ষণ পর রাইসা বের হয়। তুষার তাকিয়ে থাকে স্থির, মুগ্ধ, অবাক চোখে। রাইসা তাকে দেখে অবাক হয়। সে সামনে আসতেই তুষার বলে, এত দেরি হলো কেন? রাইসা থমকে গেল। চারদিকে তাকিয়ে নিশ্চিত হলো তাকেই বলা হচ্ছে। আমাকেই বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। অন্যদিকে তাকানোর দরকার নেই, চলো গাড়িতে ওঠো। রাইসা অবাক। আমি আপনার সঙ্গে কোথায় যাব? তুষার একটু থেমে নিজেকে সামলে বলল, আহিল বলেছে তোমাকে প্রতিদিন বাসায় পৌঁছে দিতে। রাইসা একটু দ্বিধায় পড়ে। তার তো ড্রাইভার আছে। তবু আহিলের নাম শুনে আর প্রশ্ন বাড়ায় না। চুপচাপ গাড়িতে উঠে বসে। তুষারের খুশি যেন লুকানো যাচ্ছে না। সে হেসে জিজ্ঞেস করে, আইসক্রিম খাবে? রাইসা একটু হাসে। এই গরমে আইসক্রিম হলে খারাপ হয় না। তুষার দৌড়ে গিয়ে 2টা আইসক্রিম আর কিছু চকলেট নিয়ে আসে। রাইসা অবাক হয়ে বলল, 2টা কেন? আমি খাবো না, শুধু নিজের কথাই ভাবো। রাইসা জিভে কামড় দিয়ে হাসে। ওহ সরি ভাইয়া, ধন্যবাদ। আর একটা কথা, আমি কি তোমার আপন ভাই যে আমাকে ভাইয়া বলো? আমাকে ভাইয়া বলবে না, শুধু তুষার ভাই বলবা। রাইসা একটু চুপ করে থাকে। তার ভ্রু কুঁচকে যায়। এই কথার মানে ঠিক কি? রাইসা এবার সত্যি অবাক হয়, তবু কিছু না বলে চুপচাপ বসে থাকে। তারপর বলে, এখন কি আইসক্রিম খাবেন?
নাকি আমাকে নিয়ে যাবেন? এই গরমে আর ভালো লাগছে না। আর বাই দ্য ওয়ে, আপনার গাড়িতে এসি থাকলে একটু প্লিজ এসি ছাড়বেন। তুষার মনে মনে বলল, এত রিকোয়েস্ট করে বলার কি আছে? তুমি বললে তো আমি সবই তোমার করে দেব। গাড়ির ভেতর এসি চালু হয়। তুষার মন ভরে তাকায় লুকিং গ্লাসের দিকে। এই মেয়েটা কি আমার হবে? সেফলি ড্রাইভিং করে রাইসাকে বাসায় পৌঁছে দেয় তুষার। এদিকে চট্টগ্রামে পৌঁছে যায় আহিলরা। একটু রেস্টুরেন্টে ঢুকে দুপুরের খাবার খায়। তার 1 ঘন্টা বিশ্রাম নেয় সেখানে। ঠিক তখনই তুষারের ফোন আসে। কিরে, কোথায় তোরা? আমাকে ছাড়া হানিমুনে চলে গেলি তোরা? আহিল হেসে বলে, চট্টগ্রামে আছি। তুষার নাটকীয় গলায়, একটা বউ নয় বলে আমাকে নিলি না? তোরা কি অপেক্ষা করতে পারতি না আমার জন্য? পাশ থেকে ইয়াসিন হেসে বলে, তোর জন্য পাত্রী রেডি আছে। ঝামেলা খালা নাকি পাত্র খুঁজতেছে, ভাবছি তোর জন্য বলবো। তুষার রেগে ফোন কেটে দেয়। আমি রাইসার মতো মেয়ে ডিজার্ভ করি, আর ওরা কিনা ঝামেলা খালার সঙ্গে বিয়ে ঠিক করেছে, নিজের মনেই বলে তুষার। অন্যদিকে আয়ান প্রতিদিন ভার্সিটিতে আসে, শুধু এক নজর রিমিশাকে দেখার জন্য। কিন্তু 1 সপ্তাহ ধরে সে নেই। বন্ধুদের কাছ থেকে জানতে পারে রিমিশা কক্সবাজার গেছে হানিমুনে। শব্দটা তার কানে বারবার বাজতে থাকে। মনে হয় কেউ যেন বুকের ভেতরটা মুঠো করে চেপে ধরেছে, যেন তার বুকে ছুরি হয়ে বিঁধে। সে চুপচাপ চলে যায়। চোখের পানি কেউ দেখে না। আবার যাত্রাপথে দীর্ঘ পথ, কখনো টঙের দোকানে চা, কখনো ছোট্ট বিরতি। যেখানে সুন্দর দৃশ্য সেখানেই থামে তারা, ভিউ এনজয় করে। রিমিশা ক্লান্ত হয়ে বলে, আপনার আর কোনো শখ ছিল না? এত দূর বাইকে আসা যায়? আহিল হালকা হেসে বলে, আমার শখ ছিল বাইকে করে যাওয়ার। আরে মাহির ভাইরা তো বলেছে, তাই তো কক্সবাজার বাইকে করে এলাম। ওই হারামিটার আবার কিভাবে জানলো যে আমি কক্সবাজার বাইকে করে যাব বলেছি? চকরিয়া পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। আরও 2 ঘন্টার পথ বাকি। অবশেষে রাত 11টার দিকে তারা কক্সবাজার পৌঁছে। হোটেলে ঢুকে যেন রিমিশা আর আমেনা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। এদিকে আহিল আর ইয়াসিন হোটেলের সব ফর্ম পূরণ করে সাইন করে রুমের কি-কার্ড নেয়। অবশেষে তারা রুমের সামনে এসে কি-কার্ড ব্যবহার করে ভিতরে ঢোকে। রুমে ঢুকেই রিমিশা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। বিশাল রুম, বড় বেড, সোফা, টিভি, ভ্যানিটি, বারান্দা, সব কিছুই সুন্দর। হোটেল বিচের পাশে হওয়াতে বারান্দায় দাঁড়িয়ে সরাসরি সমুদ্র দেখা যায়। এই সমুদ্র এত সুন্দর, কিন্তু কেন জানি তার ভেতরটা একদম ফাঁকা লাগছে। তবুও সমুদ্রের হাওয়া বুক ফুঁড়ে নেয় সে। পাশের ছোট্ট রুমে একটা বড় সোফা দেখে তার মুখে হাসি ফুটে ওঠে। ওখানেই ঘুমানো যাবে। দীর্ঘ ক্লান্তির পর একটা লম্বা শাওয়ার নেয় রিমিশা। আহিল রুমে খাবার অর্ডার করে। এদিকে তুষার আবার ফোন করে। আহিল ফোন ধরে না। পরে ইয়াসিনকে ফোন দেয়। ইয়াসিন রিসিভ করে, স্পিকারে দেয়। ফোন ধরতেই তুষার বলে, কিরে, তোরা কি হানিমুন শুরু করে দিয়েছিস নাকি? ফোন ধরছিস না কেন? আমিনা সব শুনে ফেলে। ইয়াসিন লজ্জায় তাড়াতাড়ি বারান্দায় চলে যায়। তোর জন্য আমার ইজ্জত গেল। তুষার হাসে, তোদের তো ইজ্জতই নেই, আমারটা গেল। ইয়াসিন বলে, শালা, তোর জন্য আজ আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। তুষার হাসতে হাসতে বলে, মুখ দেখাতে বলেছে কে? আজকের মতো পাছা দেখাস তাহলেই হবে। দুজনের ঝগড়া ঠাট্টায় রাতটা আবার একটু হালকা হয়ে ওঠে। বারান্দায় দাঁড়িয়ে ইয়াসিন মনে মনে বলে, ঢাকায় ফিরে তোর খবর আছে। সমুদ্রের ঢেউ ততক্ষণে আছড়ে পড়ছে, একটার পর একটা, ঠিক তাদের জীবনের মতো, অস্থির, অনিশ্চিত, তবুও থেমে নেই।